নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 20 অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালের কোন দেশকে পেছনে ফেলে ভারতীয় বায়ুসেনা বিশ্বের তৃতীয় সর্বাধিক শক্তিশালী বায়ুসেনা হয়ে উঠেছে? এর সঠিক উত্তর হলো চীন। ভারতের বায়ুসেনা চীনের বায়ুসেনাকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় সবথেকে শক্তিশালী বায়ুসেনা হয়ে উঠেছে। প্রথম স্থানে আমেরিকা, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং এখন তৃতীয় স্থানে ভারতীয় বায়ুসেনা এসে গেছে। আমাদের ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল হলেন অমরপ্রীত সিং। এবার এটি চীনের বায়ুসেনাকে পিছনে ফেলেছে। তো চীনের রাজধানী হলো বেজিং, চীনের মুদ্রা হলো রেনমিবি এবং চীনের রাষ্ট্রপ্রধান হলেন শি জিনপিং। পরের প্রশ্নটি হলো, 2025 সালে ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কারে কে সম্মানিত হন? এর উত্তর হলো আবু সুফিয়ান খারখারোভ। ইনি একজন রাশিয়ান। এবার ব্রিক্স 2001 সালে গোল্ডম্যান স্যাক্স দ্বারা ব্রিক শব্দটি প্রথম তৈরি করা হয়। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না। পরে 2009 সালে প্রথম শীর্ষ সম্মেলনের পর এটি একটি অনুষ্ঠিত জোট হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু ব্রিক্স 2010 সালে সাউথ আফ্রিকায় যোগ হওয়ার পরে এই নামের পরিবর্তন হয়। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না আর এস ফর সাউথ আফ্রিকা। সেই জন্য ব্রিক্সের প্রতিষ্ঠাতা বর্ষ যদি বলা হয় তো আপনারা 2010ই বলবেন। এবং বর্তমানে ব্রিক্সের সবথেকে নতুন সদস্য দেশ হলো ইন্দোনেশিয়া। ব্রিক্সের কোনো পার্টিকুলার হেডকোয়ার্টার নেই। ব্রিক্সের যে ব্যাংক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চায়নাতে। পরের প্রশ্নটি হলো, গুজরাট মন্ত্রিসভার পুনর্গঠনের সময় 2025 সালে কে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? গুজরাটের বিধানসভার আবার পুনর্গঠন হয়েছে, মন্ত্রিসভাকে আবার পরিবর্তিত করা হয়েছে। তো এবারে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হর্ষ সাংভি। এবারে এটি গুজরাটের খবর। তো ডান দিকে আপনারা গুজরাটের ম্যাপ দেখতে পাচ্ছেন। গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর, গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র ভাই পটেল এবং গুজরাটের বর্তমানে রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। ইনি আবার মহারাষ্ট্রের বর্তমান যৌথ রাজ্যপালের কার্যভার গ্রহণ করেছে, কারণ মহারাষ্ট্রের যিনি রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন, তিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে নিয়োগ করেছেন। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন ফুটবল দল প্রথমবার এএফসি মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ কোয়ালিফাই হয়েছে? এটি হলো আন্ডার-17 উমেন্স টিম। ভারতের আন্ডার-17 উমেন্স টিম প্রথমবার এএফসি মহিলা এশিয়ান কাপে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে। আমি আপনাদের একটি কথা হামেশাই বলি, যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় না যেটাকে আপনি মুখস্থ করে একবার স্টোর করে রেখে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। তো আজকে আপনি যেটা পড়ছেন সেটি 6 মাস পরে হয়তো রেলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে প্রতিনিয়ত পড়তে থাকতে হয়। এবং এর সবথেকে সহজ উপায় হলো ডেইলি সকালবেলা উঠে আপনারা রাইট পাথের ভিডিওটি দেখে নেবেন এবং রাত্রে শোবার আগে রাইট পাথের ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে সেটি রিডিং পড়ে শুয়ে পড়বেন। যার ফলে আপনার একদিনের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে মেমোরাইজ হয়ে যাবে। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, এইটুকু করলেই আপনার পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, অপারেশন ফায়ার ট্রেল এর আওতায় তুতিকোরিন বন্দরে চীন পটকা চোরাচালান ব্যর্থ করেছে কোন সংস্থা? আপনারা জানেন এখন কালীপুজো এবং দীপাবলির মৌসুম চলছে। তো অনেক বাইরে থেকে এমন ফায়ার ক্র্যাকার ভারতবর্ষে প্রবেশ করছে যেগুলি আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তো এই ধরনের ফায়ার ক্র্যাকারকে স্ট্রাইক ডাউন করার জন্যই বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের অপারেশন চালাচ্ছে। তো এই অপারেশন ফায়ার ট্রেল এটি চালাচ্ছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর, অর্থাৎ ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। এবার এটি তুতিকোরিন বন্দরে ধরা পড়েছে, অর্থাৎ তামিলনাড়ুতে। তো তামিলনাড়ুর ম্যাপ আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন। তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন আর তামিলনাড়ুর রাজ্যপাল হলেন আর.এন. রবি। পরের প্রশ্নটি হলো, জাপানের কোন প্রাক্তন প্রধানমন্ত্রী সম্প্রতি পরলোক গমন করেছেন, অর্থাৎ মারা গেছেন? ডান দিকে আপনি যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো তোমিচি মুরায়ামা।
ইনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং ইনি বর্তমানে পরলোক গমন করেছেন। তো এটি জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তো জাপানের রাজধানী হলো টোকিও, জাপানের মুদ্রা হলো ইয়েন এবং জাপানের বর্তমানে প্রধানমন্ত্রী হলেন শিগেরু ইশিবা। আপনারা জানেন জাপান সেই দেশ যে বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ লঞ্চ করেছে। আপনারা এবার আমাকে সেই কাঠের উপগ্রহের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্নটি হলো প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান অর্থাৎ পিএম জনমন পরিকল্পনা কার্যকরণে উৎকৃষ্ট অবদানের জন্য মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় কোথায় পুরস্কৃত হয়েছে? তো এই পুরস্কারটি মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রণালয়কে নয়াদিল্লিতে দেওয়া হয়েছে। পিএম জনমনের ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং পিবিটিজি ফুল ফর্ম হলো পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস। পিএম জনমন প্রতিষ্ঠিত হয়েছিল 15ই নভেম্বর 2023-এ। জনজাতীয় গৌরব দিবসে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এটি মেনলি 75টি পিভিটিজি সম্প্রদায় অর্থাৎ যারা খুবই ব্যাকওয়ার্ড ক্লাস সম্প্রদায় আছে তাদের উন্নয়ন, যেটি 18টি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অবস্থিত, যেটি হলো আন্দামান এবং নিকোবর। এই জায়গাগুলি যারা অতি ব্যাকওয়ার্ড আছে জনজাতি তাদের উত্থানের জন্য এরা কাজ করেছে। পরের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন রাজ্যে জুকো উপত্যকাকে গ্লোবাল পর্যটন স্থল হিসাবে মনোনীত করা হয়েছে? তো এই যে জুকো উপত্যকা এটি নাগাল্যান্ডে অবস্থিত। ডান দিকে আপনি নাগাল্যান্ডের ম্যাপ দেখতে পাচ্ছেন। নাগাল্যান্ড আর মণিপুরের বর্ডারে এই উপত্যকাটি অবস্থিত এবং পুরোপুরিভাবে এটা নাগাল্যান্ডে স্থিত, কিন্তু এটা নাগাল্যান্ড আর মণিপুরের বর্ডারে ঘেঁষে আছে। তো নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেফিউ রিও এবং নাগাল্যান্ডের রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা। পরের প্রশ্নটি হলো বিশ্ব অস্টিওপোরোসিস দিবস অর্থাৎ ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে প্রতি বছর কোন তারিখে পালিত করা হয়? তো এটি 20th অক্টোবর 20 অক্টোবরে পালিত করা হয়। বিশ্ব অস্টিওপোরোসিস দিবস প্রতি বছর 20 অক্টোবরে পালিত করা হয়। 2025 সালে এর থিম ছিল ইটস আনঅ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। এটি প্রথমবার পালিত করা হয়েছিল 20 অক্টোবর 1996। অস্টিওপোরোসিস হাড়ের একটি রোগ। পরের প্রশ্নটি হলো নাসার পাঞ্চ মিশন কি আবিষ্কার করেছে? তো এটি আবিষ্কার করেছে সৌর বায়ুর গতিশীলতা। পাঞ্চের ফুল ফর্ম হলো পোলারিমিটার টু ইউনিফাই দ্য করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার অর্থাৎ এটা সূর্যের চারিদিকে ঘুরে সূর্যের ব্যাপারে গবেষণা করে এবং এটি সৌর বায়ুর গতিশীলতাকে আবিষ্কার করেছে। এবার এটি নাসার স্যাটেলাইট। তো নাসার ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1 অক্টোবর 1958 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি এবং এর প্রধান হলেন বিল ন্যানসন। পরের প্রশ্নটি হলো ভারতের স্বর্ণ মজুদ ইতিহাসে প্রথমবারের মতো $100 বিলিয়ন অতিক্রম করেছে। এই মাইল ফলক অর্জন করেছে কোন সংস্থা? এই রেকর্ডটি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আপনারা জানেন ভারতবর্ষে গোল্ড রিজার্ভ করার যে কন্ট্রোল আছে সেটা রিজার্ভ ব্যাংকের কাছেই আছে এবং এটি ভারতের ইতিহাসে প্রথমবার হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া $100 বিলিয়ন বেশি টাকার গোল্ড রিজার্ভ করেছে। এবার এটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া করেছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো মুম্বাই এবং এর বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। পরের প্রশ্নটি হলো পাকিস্তান প্রথমবারের মতো কোন উপগ্রহ উৎক্ষেপণ করেছে যা চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে? এই স্যাটেলাইটের নাম হলো HS-1। এই স্যাটেলাইটটি পাকিস্তানের স্যাটেলাইট। তো পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ, পাকিস্তানের মুদ্রা হলো পাকিস্তানি রুপিয়া এবং পাকিস্তানের বর্তমানে প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। এবার এই যে HS-1 স্যাটেলাইট এর ফুল ফর্ম হলো হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট। এটি একটি জিও অবজারভার স্যাটেলাইট অর্থাৎ এটি ভূভাগের পর্যবেক্ষণ করে সেটির বিভিন্ন ডিটেলস তাদেরকে পাঠাবে। এটি আলটিমেটলি একটি আর্থ অবজারভারের হিসাবে কাজ করে। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো ভারত কোন বছর কমনওয়েলথ গেম আয়োজনের অধিকার পেয়েছে? এর 4টে অপশন দেয়া রইল। আপনি এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে কমেন্ট বক্সে লিখবেন।
এর সাথে সাথে যে সমস্ত ফ্যাক্টও আপনি এ বিষয়ে জানেন সেগুলি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আপনি এর উত্তর না জানেন তাহলে গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করে এর উত্তর লিখবেন, কিন্তু এর উত্তর আপনি অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনি একবার যেটা লিখে দেবেন সেটা আপনি সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ৬১তম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার গ্র্যান্ড শিরোপা কে পেয়েছেন, অর্থাৎ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে। এর সঠিক উত্তর হলো উইম ভ্যান ডেন হেইফার। উইম ভ্যান ডেন হেইফার। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।